আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নি, 1 মিনিট। সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নি, হ্যাঁ, তারপরে এই ক্লাস স্টার্ট করতেছি ইনশাল্লাহ। তাহলে গ্রুপ তো নাই তোমাদের, তাহলে আমরা কোথায় দিতে পারি? আমরা এইটা থেকে একটু আমার গ্রুপটাতে দিয়ে নিই, তারপরে শুরু করছি। সাউন্ড কেমন আছে বলবা, আমি এখনো চেক করি না অবশ্য। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এদিকে পোস্ট হয়েছে আল্লাহর রহমতে। যেহেতু ফ্রি ক্লাস, তোমরাও সম্ভব হলে তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিতে পারো যে ক্লাস চলমান। আজকে আর ক্লাস ট্যাবে নিচ্ছি না, আজকে আমরা সরাসরি এখানেই নিয়ে ফেলছি, ঠিক আছে? সরাসরি ফেসবুকে নিচ্ছি। পরবর্তী ক্লাসগুলো আমরা ট্যাবে বা স্মার্ট বোর্ডে ইনশাল্লাহ নিব। তাহলে আমাদের রেকর্ড তো কমপ্লিট, এটাতে ফেসবুক চালাইনি আমি। আচ্ছা, আইডিতে ফেসবুক চালানো হয় নাই, তাহলে আমি আইফোনটাতেই তোমাদের করতেছি। ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এদিকে পোস্ট হয়েছে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আজকে শুরু করতেছি এসএসসি 2026 এবং 27 ব্যাচের জন্য বায়োলজির 3 নম্বর অধ্যায় কোষ বিভাজন, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি সেল ডিভিশন। সেল ডিভিশন, ঠিক আছে? লেখা ক্লিয়ার কিনা দেখো, একটা লাইট পড়তেছে, আশা করি সেটা তোমাদের খুব একটা প্রবলেম করবে না ইনশাল্লাহ, করলেও বলতে পারো, সমস্যা নাই। তাহলে আমরা এই যে কোষ বিভাজনটা শুরু করতেছি। কোষ বিভাজন নিয়ে প্রথমে কিছু বেসিক কথাবার্তা বলে নিই তোমাদেরকে, যে কোষ বিভাজনটা কি। দেখো, কথা হচ্ছে আমি ক্লাসে কেন দাঁড়াইছি, হ্যাঁ, তো উদ্দেশ্য আছে না আমাদের। ঠিক তেমনি একটা কোষ যে বিভাজিত হবে তার পেছনে কিন্তু উদ্দেশ্য আছে, হ্যাঁ। তাহলে আমরা প্রথমেই যদি কোষ বিভাজনের সংজ্ঞাটা লিখে দিতে চাই যে কোষ বিভাজন কাকে বলে, তাহলে দেখো এভাবে আমরা বলতে পারি যে একটা কোষের যে বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে যে সংখ্যা বৃদ্ধিটা হচ্ছে, এটাই হচ্ছে কোষ বিভাজন। তাহলে আমি সুন্দর করে লিখে দিই, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। নোট করে ফেলো সবাই। জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির যে প্রক্রিয়া, তাকে আমরা কি বলি? কোষ বিভাজন। তো যারা নতুন আছে একদম, তাদের উদ্দেশ্যে বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি সিস বা সন থাকে, সেটাকে প্রক্রিয়া বোঝায়, ঠিক আছে? সংজ্ঞাতে প্রক্রিয়া ব্যাখ্যা করবা। তাহলে জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে?
কোষ বিভাজন বলে। তো তোমাদের জননের উদ্দেশ্যে এই জায়গায় কি হচ্ছে বলো, এখানে একটু লাইট পড়তেছে, তারপর আমি বলবো নোট করে ফেলো, অন্য জায়গায় আর পড়বে না ইনশাল্লাহ। জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। আচ্ছা, এই কোষ বিভাজনটা কিন্তু এটি জীবের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এটি জীবের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। এটি জীবের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। তাহলে একটা জীবের কিন্তু এই কোষ বিভাজনটা তার একটা মৌলিক প্রক্রিয়া, এটা তার ঘটতে হবে। হ্যাঁ, কোষ বিভাজনটা একটা ঘটতে হবে, সেটা তার বৃদ্ধি বা জননের উদ্দেশ্য যাই হোক। তো এই যে কোষ বিভাজন সম্পর্কে যে একটা ধারণা পাওয়া যায়, একজন ব্যক্তি কিন্তু একটা কথা বলেছিলেন, যার নাম ছিল রুডলফ ভিরসাউ। হ্যাঁ, এই রুডলফ ভিরসাউ বলেছিলেন যে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। হ্যাঁ, প্রাচীনকালে অনেক কিছু চিন্তা ছিল যে মনে হয় জড় কোনো বস্তু থেকে কোষ আসছে, জীবন আসছে, সবগুলো ধারণা ভুল হয়ে রুডলফ ভিরসাউয়ের মতে কোষ থেকেই কেবল কোষের সৃষ্টি হতে পারে। তো লিখতে হবে না লাইনটা, জাস্ট জেনে রাখো যে বিবর্তনে অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু প্রকৃত কথা হচ্ছে জীব থেকেই জীবনের সৃষ্টি, এবং জীবকে আল্লাহ তাআলা নিজে স্বতন্ত্রভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আচ্ছা, এখন আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি, যে কথা হচ্ছে যে স্যার কোষ বিভাজনটা প্রথম কোথায় দেখা গেছে, তো এইটা যদিও তথ্যটা এসএসসি লেভেলের না, তারপরও জেনে রাখতে পারো। বিশেষ করে ক্লাস 10 তো অবশ্যই জানবা, তোমরা সর্বোচ্চ লেভেলের পড়ে ফেলবা। তো কোষ বিভাজনটা সর্বপ্রথম সামুদ্রিক স্যালামান্ডার মাছের মধ্যে দেখা গেছে। সামুদ্রিক স্যালামান্ডার, সামুদ্রিক স্যালামান্ডার। তো এই সামুদ্রিক স্যালামান্ডার মাছ না, আসলে বেসিক্যালি এটা একটা হচ্ছে উভচর। তো এটার সায়েন্টিফিক নেম আছে, একটা আছে ট্রাইটুরাস, ট্রাইটুরাস মাকুলোসা। আবারও বললাম তথ্যটা এইচএসসি, ট্রাইটুরাস মাকুলোসা। সায়েন্টিফিক নেম যদি লিখো তাহলে জানবা যে সায়েন্টিফিক নেমের দুইটা অংশ থাকে, একটা গণ আর একটা প্রজাতি। ঠিক আছে, এদের নিচে হাতে লিখলে আন্ডারলাইন করতে হয়। তাহলে সর্বপ্রথম এই সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজনটা লক্ষ্য করেছেন। কে লক্ষ্য করেছেন জানো? ওনার নাম হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডারে ওয়াল্টার ফ্লেমিং। সামুদ্রিক স্যালামান্ডারে ওয়াল্টার ফ্লেমিং, বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ফ্লেমিং 1882 সালে কোষ বিভাজন লক্ষ্য করেন। তাহলে সর্বপ্রথম 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারে কোষ বিভাজনটা লক্ষ্য করেন। ঠিক আছে, যদি কারো জানতে ইচ্ছা করে যে স্যার সামুদ্রিক স্যালামান্ডারটা দেখতে কেমন, আমি একই সুযোগে তোমাদেরকে একটু দেখাই দিতে পারছি যে সামুদ্রিক স্যালামান্ডারটা কোথায়। ট্যাবে হলে এটা আবার একটু ভালো হইতো, যাই হোক, কিছু ভালো কিছু খারাপ আছে, দুইটাই আছে। তো আমি তোমাদেরকে জাস্ট একটু করে দেখাই দিই যে সামুদ্রিক স্যালামান্ডারটা বেসিক্যালি দেখতে কেমন হয়। হ্যাঁ, দেখো তোমরা মোবাইলে দেখতে পাবা ইনশাল্লাহ। এই যে এটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার, ক্লিয়ার? অনেকটা গিরগিরি টাইপের বলতে পারো, তবে এটা সমুদ্রে থাকে। তারেক, অবশ্যই তোমাদেরটা দিয়েই পেকোয়ার স্টুডেন্ট গুলো শুরু হয়েছিল। ওকে, যদি কোনো লেখা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবো, আমি কমেন্টগুলো চেক করব, তবে ক্লাসের মাঝে মাঝে একটা নির্দিষ্ট টপিক আগে পড়াইনি আমরা। তাহলে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেছেন ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালামান্ডারে। এবার আসো আমরা পরবর্তী লাইনে যদি যাই, তাহলে কিছু তথ্য তোমরা একটু জেনে রাখবা। হেডিংটা দিতে পারে এরকম, মানবদেহের 100। হেডিং দাও, মানবদেহের 100। মানবদেহের 100।
আচ্ছা, আমাদের দেহে কি কি 100 আছে, একটু 100টাকে আমরা গোল্লা দিয়ে রাখলাম। দেখো, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 37 বা 100 বিলিয়ন নাকি ট্রিলিয়ন, বলো ট্রিলিয়ন, ট্রিলিয়ন টি 100 ট্রিলিয়ন কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 100 ট্রিলিয়ন কোষ থাকে। তো তোমাদের আগের বইয়ের মধ্যে 37 এরকম দেওয়া ছিল, 30 ট্রিলিয়ন 37 ট্রিলিয়ন, কিন্তু বেসিক্যালি এটা 100 ট্রিলিয়ন। দুটো তথ্য একটু মনে রাখবা। সেকেন্ডে যাই, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মস্তিষ্কে প্রায় 100 বিলিয়ন বা 1000 কোটি বলতে পারো, হ্যাঁ 1000 কোটি বা 100 বিলিয়ন কি থাকে বলতো, নিউরন থাকে, মানে স্নায়ুকোষ থাকে। ওকে, লাস্ট পয়েন্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবদ্দশায়, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি জীবদ্দশায় প্রায় 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি হতে পারে বা উৎপন্ন করতে পারে। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হতে পারে। এখন তোমরা অনেকেই, বিশেষ করে 9-10, তারা অ্যান্টিবডি মানে শব্দটা হয়তো বা জানবা, কিন্তু এটা আগে শুনো নাই বা এটার অর্থ কি, ব্যাখ্যা কি জানো না। অবশ্য আমরা পড়াবো, তবে টপিকের সাথে মিল রেখে। তাহলে 100 মিলিয়ন অ্যান্টিবডি তৈরি করতে পারে বা উৎপন্ন হতে পারে, তৈরি করতে পারে। ক্লিয়ার? তাহলে এই তথ্যগুলো তোমরা একটু জেনে রাখো। কারো লেখা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দেখো একটু। প্রথম লাইনটা আলো পড়ছে এই জন্য বলতেছো মনে হয়। জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। ঠিক আছে, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে। আচ্ছা, জীবের বৃদ্ধি ও জননের উদ্দেশ্যে এরপরে আমরা আর কার কথা বলতে পারি এখানে? ঠিক আছে, জীবের বৃদ্ধি ও জননের, হ্যাঁ বাকিগুলো একটু দেখো, সমস্যা নাই। লেখা মেবি বোঝা যাচ্ছে, যদি বোঝা না যায় আমাকে একটু জানাবা কষ্ট করে। আমি ওই যে আরেকটা ফোনে আমি দেখতেছি তোমাদের গুলো, তো ওখানে দেখো, মোটামুটি তোমাদেরকেও যদি দেখাই, দেখো এখানে স্পষ্ট আছে কিন্তু। হ্যাঁ, এই ফোনে যদি এখানে একটু আলো পড়তেছে, স্পষ্ট আছে। এই আচ্ছা, তাহলে আসো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। লেখা শেষ হলো কিনা একটু জানাবা। আস্তে আস্তে লিখেও ফেলতে পারো, যদিও পরে ক্লাসটা সেভ থাকবে, পরেও লিখতে পারো। আমি দীর্ঘদিন বোর্ড ব্যবহার করি না, এই জন্য একটু বোর্ডে ঝামেলা মেবি হলেও হতে পারে, নাও হতে পারে। এই আচ্ছা, এবার আমি যে কথাগুলো বলবো, কিছু ইউনিক তো তথ্য অবশ্যই দিব তোমাদেরকে। 3টা ক্লাসে যেহেতু বলেছি এরকম একটা অধ্যায় শেষ করব, সেখানে বেশ কিছু ইউনিক তথ্য তোমরা পাবা, এবং এই তথ্যগুলোর পরে আর নতুনত্ব কিছু পড়তে হবে না ইনশাল্লাহ। এখন আমরা তোমাদেরকে যে তথ্যটা দিব, তোমাদের মনে এখন প্রশ্ন কিন্তু একটা জাগতে পারে যে স্যার বেসিক্যালি বলেন তো যে কোষ বিভাজনটা কেন হয়, আগে সেটা একটু আমাদেরকে বলেন। তো সেটা যদি তোমাদেরকে বলি, দেখো যে কোষ বিভাজন কেন হয়, নিজেই নিজেকে প্রশ্ন করবা। একটা টপিক সম্পর্কে তোমার সর্বোচ্চ ধারণা থাকতে হলে এরকম প্রশ্ন করবা। প্রশ্ন হচ্ছে কোষ বিভাজন কেন হয়। এখন আমরা যদি ঘাটতারার মতো উত্তর দিই যে কোষের ভালো লাগে তাই হয়, এটা একটা বলা যায়। অথবা আর একটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা দিছে বলে কি হয়, কোষ বিভাজন হয়। তো কথাটা কিন্তু সত্যি যে আল্লাহ তাআলা পদ্ধতি দিছে, সৃষ্টিকর্তা পদ্ধতি দিছে বলে কোষ বিভাজন হচ্ছে। কিন্তু বেসিক্যালি আমাকে তো সায়েন্সের মতো করে উত্তর দিতে হবে। তো তোমরা একটু খুব ভালোভাবে বুঝবা যে কোষ বিভাজনটা বেসিক্যালি কেন হয়। তো কোষ বিভাজনটা আসলে হয় হচ্ছে জীবের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য। তাহলে কোষ বিভাজনটা কেন হয় বলো? এটা হয় হচ্ছে জীবের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য। জীবের দেহের ক্ষয়পূরণ ও
বৃদ্ধি সাধনের জন্য। জীবের দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধনের জন্য কোষ বিভাজনটা হয়ে থাকে। এখন লাইনটা তো বুঝলা, তার মানে ধরো যে আমার হাত এরকম আছে, হ্যাঁ এরকম আছে দেখো। এখন ধরো হাতের এখান থেকে কিছু একটা কেটে গেল, তাহলে আমার হাত কেটে গেল, দেখবা ফাঁকা হয়ে থাকবে, কিন্তু এই ফাঁকাটা কিন্তু আমার চিরস্থায়ী থাকতেছে না, আস্তে আস্তে আবার ফাঁকাটা জোড়া লাগতেছে এবং মাংসগুলো মোটামুটি জোড়া লেগে যাচ্ছে। তাহলে ওইটা হঠাৎ করে কেটে গেছে এবং সেটা কিন্তু কোষ বুঝতে পেরেছে, তখন সে বিভাজন হয়েছে। কিন্তু দেখো এখন যে কেটে নাই, এখন কিন্তু এই জায়গাটা বিভাজন হচ্ছে না। তাহলে কোষ যে তার মানে জীবের দেহের মধ্যে কোথাও ক্ষয় হচ্ছে বা ওই স্থানটার বৃদ্ধি দরকার, যেমন একটা মানুষ মোটামুটি 25 ইয়ার্স পর্যন্ত লম্বা হতে পারে, হ্যাঁ এর বাইরেও হরমোন বা কিছু কারণে টুকটাক হতে পারে, তবে মূলত 25 ইয়ার্স পর্যন্ত মানুষ লম্বা হতে পারে। তা এখন ধরো আমার লম্বা হওয়ার আর চান্স নাই, কিন্তু মোটা হইতে পারবো, ভুঁড়ি টুড়ি অনেক বেড়ে যেতে পারবে, তাহলে ওইটাও কিন্তু একটা বৃদ্ধি। এছাড়া ধরো যে আমি লম্বা হতে পারবো না, কিন্তু আমার চুল কিন্তু লম্বা হতে পারবে, আমার চুল লম্বা হতে পারছে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, নখ লম্বা হচ্ছে, তাহলে এগুলোও কিন্তু কোষ দ্বারা তৈরি। আমাদের দেহে যে 30 ট্রিলিয়ন বলো বা 100 ট্রিলিয়ন বলো, এই যে এতগুলো কোষ আছে, তাহলে বেসিক্যালি সেগুলো বিভাজন ক্ষমতা সম্পন্নই, অধিকাংশই, কিছু আছে যেগুলো করতে পারে না, সেটা একটু পরে বলছি তোমাদেরকে। তাহলে প্রথম কথা হচ্ছে কোষ কেন বিভাজিত হয় সেটা আমি তোমাকে বললাম। এখন প্রশ্ন করতে পারো যে স্যার জীবের দেহের ক্ষয়পূরণ আর বৃদ্ধি সাধনটা এটা কোষ কেন করতে চাইবে? মানে তোমরা প্রশ্নকে ভাঙো, সমস্যা নাই, এটা কেন করতে চাইবে জানো? দেখো যে আমরা এই যে তোমাদেরকে বাবা মা বলছে যে পর পর কেন পড়বো বাবা মা, ভালো চাকরি পাবি, ভালো বউ পাবি, তারপরে কি শান্তির একটা ঘুম দিবি। তো বেসিক্যালি আমরা কিন্তু শান্তির ঘুম দিই মাঝে মধ্যে, এই তোমাদের বয়স বলো বা আরো ছোট বাচ্চারা, ওরা খুব রিল্যাক্সে ঘুমায়। তো এই যে একটা কথা যে শান্তির ঘুম, মানে হচ্ছে দিন শেষে আমরা সবাই চাই কি বলতো, রিল্যাক্স। প্রথম কথা হচ্ছে যারা একদম গরিব তারা চিন্তা করে যে আমার একটা মাথা গোজার ঠাঁই হলেই চলতেছে, এরপর আস্তে আস্তে আমার ঘরে একটু এই ফার্নিচারটা হলে হয়, ঘরটা পাকা হইলে হয়, ওপরে ছাদ হইলে হয়, ডুপ্লেক্স হলে হয়, সুইমিং পুল থাকলে হয়, মানে চাহিদার কোনো শেষ নাই। তো এইটা হচ্ছে যে সবসময় আমরা চাই যে আমরা হচ্ছে মানে খুব রিল্যাক্সে ঘুমাবো, কিন্তু এই রিল্যাক্স করতে করতে মানে রিল্যাক্সের ব্যবস্থা করতে করতে বেসিক্যালি আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করে ফেলি। তো আমি আমাদের কথা কেন বললাম, দেখো একটা পশু কিন্তু সবসময় চায় তার নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখতে। তো কোষের মধ্যে যদি কোনো ক্ষয় হয়, কোনো কিছু হয়, তো সেটা রিপেয়ার করবার চেষ্টা করবে কোষ নিজেই। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। জীবের নিজস্ব প্রচেষ্টায় স্বাভাবিক থাকার যে প্রক্রিয়া তাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। জীবের নিজস্ব প্রক্রিয়ায় স্বাভাবিক থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। বায়োলজির মধ্যে হোমো বা হোমিও মানে হচ্ছে একই, মানে একই অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকতে চাওয়ার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে জীব কেন ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনের চেষ্টা করবে বলতো? কারণ এই যে হাতটা কেটে গেল, তাহলে এই জায়গাতে রক্ত বের হবে, দেহ স্বাভাবিক থাকবে না, দেহের মধ্যে ক্ষতি তৈরি হবে, আমি অজ্ঞান হয়ে যেতে পারি, আরো অনেক কিছু হতে পারে, এই জন্য কোষ বিভাজন শুরু হবে। তা আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আরো সুন্দর মতো এই জিনিসটা বুঝাই দিচ্ছি, এগুলো সচরাচর পাবা না, এজন্য একটু বলি। দেখো ধরে নাও আমরা কোথাও অ্যাক্সিডেন্ট করলাম, ধরো আমি কোথাও অ্যাক্সিডেন্ট করেছি, অ্যাক্সিডেন্ট করলাম, তো অ্যাক্সিডেন্ট করলাম, আঘাত পাইছি, ভালো। তো অ্যাক্সিডেন্ট করার কারণে ধরে নাও যে আমার দেহ থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হলো। তো রক্ত বের হলে আমার দেহের মধ্যে কিসের ঘাটতি হবে? দেখো অ্যাক্সিডেন্টের ফলে আমার দেহের মধ্যে কিন্তু রক্তের ঘাটতি তৈরি হবে, রক্তের একটা ঘাটতি তৈরি হবে। এবং রক্তের যদি ঘাটতি তৈরি হয়, এই জিনিসটা বেসিক্যালি বুঝবে কে? এই রক্তের ঘাটতি জিনিসটা কিন্তু আমাদের কিডনি বুঝবে। কিডনি, বৃক্ক লিখলাম না, 9-এর অনেকেই বৃক্ক লিখলে নাও বুঝতে পারে, জন্য কিডনি বললাম, যে কিডনি বুঝবে। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কিডনি কেমনে বুঝবে? দেখো আমাদের দেহের সমস্ত রক্ত প্রতি 4 থেকে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে একবার করে কিডনিতে যায় সমস্ত রক্ত। এবং কিডনি প্রতি 1 মিনিটে, দুইটা কিডনি কিন্তু আমাদের, প্রতি 1 মিনিটে 1 ফোঁটা করে 1 ml করে মূত্র তৈরি করে। তো তোমার যখন দেহ থেকে রক্তটা বের হয়ে যাবে, তখন কিডনি বুঝবে যে কিরে, আমার তো রক্ত এত স্পিডে আসার কথা ছিল, আমার রক্ত এত পরিমাণ আসার কথা ছিল, প্রতি মিনিটে 1.2 লিটার, তো এতগুলো আসতেছে না কেন? তার মানে নিশ্চয়ই দেহের মধ্যে কোনো প্রবলেম তৈরি হয়েছে। বুঝতে পারছো?
কারণ কিডনিতে প্রতি সারাক্ষণ রক্ত যায়, হার্টেও যায় ঠিক আছে, কিন্তু কিডনি বুঝে কিন্তু রিপোর্ট করতে পারবে। তুমি ধরো যে চিন্তা করলে এখন পেশাবের চাপ আসছে, তুমি পেশাব করতেছো না, আমরা অনেকক্ষণ চেপে রাখতে পারি, কিন্তু আমরা কিন্তু মানে 10 সেকেন্ড কেন 1 সেকেন্ডের জন্য হার্টটাকে চেপে রাখতে পারি না, যে ঠিক আছে ভাই বাদ দেন, এখন ঘুমাচ্ছি, আমি 1 ঘন্টা পরে কি করব, উঠে পেশাব করতে যাব, সম্ভব? কিন্তু এখন আমি ঘুমাচ্ছি, 1 ঘন্টা পরে আমি হার্টবিট চালাবো, এখন হার্ট বন্ধ থাকুক, তো মোটামুটি বন্ধ রাখতে পারবা হয়তোবা, কিন্তু আমরা পরের দিন মেজবানের একটা চমৎকার দাওয়াত পাবো। হ্যাঁ, তো এটা আসলে কখনোই সম্ভব নয়, মাথায় রাখবা। তাহলে কিডনি বুঝবে যে তোমার দেহের মধ্যে রক্ত কমে গেছে, রক্তের ঘাটতি হয়েছে, এই জিনিসটা হচ্ছে কিডনি বুঝবে। তো কিডনি বোঝার পরে সে একটা হরমোন নিঃসরণ করবে। কিডনি তখন কি করবে, এরিথ্রোপয়েটিন নামক, এটা হয়তোবা তোমাদের কাছে একটু কঠিন হবে, তারপরে তুলে নিলে ভালো হবে তোমাদের। এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন নামক হরমোন নিঃসরণ করবে। এরিথ্রোপয়েটিন নামক হরমোনটাকে নিঃসরণ করবে। নিঃসরণ বুঝো, এই যে আমরা কান্না করি যেমন চোখের পানি বের হয়, এই টাইপের। এরিথ্রোপয়েটিন নামক হরমোনটা নিঃসরণ করবে, এবং এই হরমোনটা তখন কি করবে বলো, আমাদের যে এই হরমোনটা তখন আমাদের হিউমেরাস, তোমরা হিউমেরাস চিনো কিনা, হিউমেরাস, এই হরমোনটা তখন আমাদের হিউমেরাস ও মাথার খুলির, হিউমেরাস এবং মাথার যে খুলি আছে, আমি তোমাদেরকে প্রয়োজনে দেখাচ্ছি, রিয়েল হিউমেরাস বাসায় যেহেতু আছে এখন সমস্যা নাই। তো মাথার খুলিতে রক্ত উৎপাদনকারী, মাথার খুলিতে রক্ত উৎপাদনকারী, রক্ত উৎপাদনকারী যে জিনগুলো আছে বা ফ্যাক্টরগুলো আছে, এই জিনগুলোকে জাগিয়ে তুলবে, উদ্দীপ্ত করবে, উদ্দীপনা দিবে যে ভাই রক্ত কমে গেছে, আপনার এখন কাজ করতে হবে, তাহলে উদ্দীপ্ত করবে। তাহলে প্রথমে কাকে করতেছে বলতো, হিউমেরাস এবং মাথার খুলি। তো তোমরা এই জিনিসটা তুলতে থাকো, আমাকে 1 মিনিট সময় দাও, আমি হিউমেরাসটা নিয়ে আসি। বাবারে বাবা, আচ্ছা, আমরা তোমাদেরকে 2টা দিন হাড় দেখাচ্ছি আজকে। তাহলে এইটা হচ্ছে, এই যে ক্যামেরাতে দেখো তোমরা, এইটা হচ্ছে রিয়েল মানুষের হাড়, এবং এটা হাড়টা কোথায় থাকে তুমি আমার সাথে চিন্তা করো, এই যে আমার হাতের এইখান থেকে এইটা, এই যে আমরা বোলিং করি যে এই হাড়টা, এটাকে বলা হয় হিউমেরাস, ঠিক আছে? এটা হচ্ছে হিউমেরাস, এইটা হিউমেরাস রিয়েল মানুষের। এবং আমি তোমাদেরকে আরো কাছাকাছি দেখাই, কাছাকাছি দেখলে তোমরা খেয়াল করো, এই যে দেখতেছো ভেতরে, এগুলো হচ্ছে অস্থিমজ্জা। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি অস্থিমজ্জা। তো এই অস্থিমজ্জাগুলোর ভেতরে বেসিক্যালি আমাদের রক্তকণিকাগুলো তৈরি হয়। এই যে অস্থিমজ্জা দেখতেছো, এগুলোর ভেতরে রক্তকণিকা তৈরি হয়। এবং আমার কাছে আরো একটা হাড় তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের মানুষের দেহের সবচেয়ে বড় হাড়, যেটা আমাদের পায়ে থাকে, বুঝছো? এটাকে বলা হয় ফিমার, খুব শক্ত হাড়, এটা বাড়ি দিলে মানে বাড়ি দিয়ে মানুষ মেরে ফেলা যাবে এই টাইপের। রিয়েল মানুষের এটা হচ্ছে ফিমার, এটাকে বলা হয় ফিমার, এটা হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বড় হাড়, সবচেয়ে বড় অস্থি, এটা হচ্ছে ফিমার। তো এগুলোর মধ্যেও কিন্তু এই কি থাকে বলো, এগুলোর মধ্যে হচ্ছে রক্তকণিকা তৈরিকারী উপাদান থাকে। এগুলোর এই যে ক্ষয় হয়ে গেছে রিয়েল মানুষের, তো এই যে দেখতে পাচ্ছ ছিদ্র হয়ে আছে এইটা, এই যে এটা হচ্ছে তার মাথা, হেড, এখানে মাথা, তারপরে এদিকে তার গ্রীবা আছে, এগুলো গ্রীবা, ধর, কাঁধ। এই বাল্বের কারণে স্যার ওপরের দিকে একদিক দেখা যাচ্ছে না আর কি, শুধু ওই ওপরের পার্টটা আমি খেয়াল করছি আর একটা ফোনে। এই তাহলে তোমাদেরকে যেটা বললাম সেটা আবার আমি দেখাই দিলাম, এটা হচ্ছে হিউমেরাস, রিয়েল মানুষের হিউমেরাস। আচ্ছা, তাহলে আমরা এটা থাক, আমরা পড়ার দিকে চলে যাই।
আচ্ছা, এবার দেখো যে এটা বোঝার পরে বেসিক্যালি কিন্তু মস্তিষ্কই কি করবে, এদেরকে উদ্দীপনা দিবে যে তোমরা এখন কোষ বিভাজনটা শুরু করো। তখন এদের মধ্যে অবস্থিত অস্থিমজ্জাগুলো, এদের মধ্যে অবস্থিত অস্থিমজ্জা কোনটা আমি তোমাদেরকে কিন্তু রিয়েল, একদম মানুষের রিয়েল হাড়ের মধ্যে দেখালাম। তাহলে অস্থির ভেতরে যে অংশগুলো আছে, যে ভেতরে এরকম ছিদ্র 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 যে অংশ টাইপের আছে, এগুলো অস্থিমজ্জা। তো এই অস্থিমজ্জাগুলো বিভাজিত হবে, এই অস্থিমজ্জাগুলো তখন কি হবে, বিভাজিত হবে। হ্যাঁ, তো অস্থিমজ্জা যত বেশি বিভাজিত হবে তত বেশি রক্ত তৈরি হবে। তাহলে অস্থিমজ্জা, কারণ আমাদের রক্ত কোষগুলো কিন্তু বিভাজন হয় না, এই জন্য অস্থিমজ্জা যত বেশি বিভাজিত হবে তত বেশি রক্ত তৈরি হবে, তখন আমাদের দেহের রক্তের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করি যে কোষ বিভাজনটা কেন হয়। তাহলে রক্ত কিন্তু কোষ, তাহলে রক্তর বিভাজন, তাহলে অন্যান্য যে কোনো কোষ হাত কেটে গেল সেটা দিয়েও বোঝাইতে পারতাম, আমি কোনো একটা দিয়ে তোমাদেরকে সুন্দর মতো বুঝাই দিলাম ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো যে স্যার পৃথিবীর সকল কোষ কি বিভাজিত হয়? না, পৃথিবীর সকল কোষ বিভাজিত হয় না। পরের লাইনটা একটু বুঝো, পৃথিবীর সকল কোষ কিন্তু বিভাজিত হয় না। আমি দেখি আগামী দিন ওই লাইটের এইটা আরো উপরে তুলে দেবো। আজকে চেয়ার দিয়ে আবার কাজটা করতে হবে, তো এই জন্য থাক আপাতত, আমি আগামী ক্লাসে এটা আরো উপরে তুলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তাহলে আমরা পরবর্তী একটা ছন্দ দিয়ে আজকে শুরু করি, যে সকল কোষ বিভাজিত হয় না, যে সকল কোষ বিভাজিত হয় না। স্যার এই পড়াগুলো ইন্টারে উঠলেও চেঞ্জ হবে না, মাথায় রাখেন, যে সকল কোষ বিভাজিত হয় না। তো ছন্দটা মনে রাখবা, কে বিভাজিত হয় না? পলাশ। পলাশ কখনো বিভাজিত হয় না। যে সকল কোষ বিভাজিত হয় না, পলাশ। তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে বা এরকম নামটা মনে রাখো, পলাশ। পলাশ কখনো বিভাজিত হয় না। তো পলাশের প দিয়ে মনে রাখবা পেশিকোষ। পেশিকোষের কিন্তু কোনো বিভাজন নাই। আর একটা প দিয়ে মনে রাখবা পরিণত জনন কোষ। পরিণত জনন কোষ। তো 9-এর অনেকে হয়তো বা জনন কোষ শব্দগুলোর সাথে খুব একটা বেশি পরিচিত না। তো পরিণত জনন কোষ আসলে কি জানো? এই যে আমাদের ছেলেদের যে শুক্রাণু বা মেয়েদের যে ডিম্বাণু, এগুলোই হচ্ছে পরিণত জনন কোষ। তো এই শুক্রাণু ডিম্বাণুর কিন্তু কোনো কি নাই স্যার বলেন তো? বিভাজন নাই। এই জন্য দেখবা যে মেয়েদের ক্ষেত্রে মূলত 40-50 বছর পার হয়ে গেলে, মানে তখন তো তাদেরকে আমরা দেখা যাচ্ছে বয়স হয়ে যায়, যারা ক্লাস করছো তোমরা, তোমাদের আম্মুদের ক্ষেত্রে দেখবো অনেকের 30 পার হয়ে গেছে, 40 পার হয়ে যাচ্ছে, এরকম আর কি। তাহলে এরপরে কিন্তু সচরাচর 50-এর পরে মূলত বাংলাদেশ চিন্তা করলে নারীদের বাচ্চা হয় না। কেন হয় না? কারণ তাদের ডিম্বাণু যে তৈরি হওয়ার প্রক্রিয়া, এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই কোষগুলো কিন্তু কি হয় না? বিভাজন হয় না। ল দিয়ে মনে রাখবা লাল রক্তকোষ। ল দিয়ে মনে রাখবা লাল রক্তকোষ। লাল রক্তকোষ। তো লাল রক্তকোষ বলতে আমরা কাকে বুঝি জানো? আরবিসি, রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল, মানে লোহিত রক্তকণিকা। আর দন্ত স দিয়ে মনে রাখবা হচ্ছে স্থায়ী কোষ। কার ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। তোমরা দ্বিতীয় অধ্যায় আমি পড়াইছি, মোটামুটি যারা ক্লাস করছো মেবি, তাহলে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে স্থায়ী টিস্যু পড়েছ, স্থায়ী কোষের কিন্তু কোনো বিভাজন নাই। বেসিক্যালি তার বিভাজন নাই বলেই তার নাম দেওয়া হয়েছে স্থায়ী কোষ। এছাড়া আর একটা মনে রাখবা, যদি স্থায়ী কোষের পাশে উদ্ভিদ লিখে রাখলে ভালো, উদ্ভিদের জন্য স্থায়ী কোষ। আমাদের স্থায়ী কোষ বলতে তেমন কিছু নাই উদ্ভিদের। আচ্ছা, এরপরে আসো, দন্ত স দিয়ে মনে রাখবা স্নায়ু কোষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্নায়ু কোষ। বেসিক্যালি স্নায়ু কোষ বা নিউরন এর বিভাজন নাই বলেই আমাদের বাংলাদেশের পাবনাতে একটি জনপ্রিয় হসপিটাল আছে, অনেকের পছন্দের হসপিটাল, এখানে আমরা যেতে পারি। তাহলে স্নায়ু কোষের বিভাজন নাই বলেই পাগলদের চিকিৎসা কোথায়? পাগলাগারদে সুন্দর মতো বন্দি করে রাখে। তো বেসিক্যালি স্নায়ুর বিভাজন নাই, এটা যেমন সত্যি কথা, তবে স্নায়ুকে আমরা উর্বর করতে পারবো চাইলে। অনেকে আছে আমরা ফোন অ্যাডিক্টেড, এ অ্যাডিক্টেড, সে অ্যাডিক্টেড, তখন কিন্তু দেখবো আমাদের মেধাটাকে আমরা ঠিক মতো ইউটিলাইজ করতে পারি না। মনে করি যে আমি দুর্বল স্টুডেন্ট, স্যার আমি তো পারি না, ও তো পারে। আসলে বেসিক্যালি আমরা সবাই পারি, সবাই পারি, কিছু না কিছু পারি। মনে করো ও পড়াশোনায় ভালো, তুমি খেলাধুলায় ভালো। তো তুমি কেন খেলাধুলায় ভালো? দেখো তোমার খেলার প্রতি নেশাটা বেশি।
তা আমরা যে যে সেক্টরে একটু ফোকাসটা বেশি দিব ওই সেক্টরে আমাদের সাকসেস আসতে বাধ্য, কারণ সৃষ্টিকর্তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই যে আমাকে মেধা কম দিছে ওকে বেশি দিছে। তা আমরা মেধাটাকে কিভাবে উর্বর করব সেই বিষয়গুলো শিখতে পারবো পরবর্তী লেকচারে, মানে দশম অধ্যায়ের মধ্যে ব্রেন নিয়ে পড়া আছে, তখন আমি বলবো ইনশাল্লাহ। আরেকটা মনে রাখবার দন্ত স্বদে, সেটা হচ্ছে সকল রক্তকোষ, এমন না যে শুধু লোহিত রক্তকণিকা, বাকি যে দুইটা রক্তকণিকা আছে সেগুলোরও কোনো বিভাজন নাই, সকল রক্তকোষ। তাহলে পৃথিবীর সকল কোষ বিভাজিত হচ্ছে না, তো তার মধ্যে আমরা বলে দিলাম যে কোন কোন কোষগুলো বিভাজিত হয় না: পেশিকোষ, পরিণত জনন কোষ, লাল রক্তকোষ, স্থায়ী কোষ, স্নায়ুকোষ এবং সকল রক্তকোষ। পরিশেষে আরো একটা বললাম আমরা, সকল রক্তকোষ। ক্লিয়ার সবার? কমেন্ট করিও, বোঝা শেষ হলে বা লেখা শেষ হলে ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাবা। আচ্ছা, তাহলে আমাদের আরো একটা পয়েন্ট হয়ে গেল। এবার আসো, একটা প্রশ্ন আছে এখানে, হ্যাঁ এটা থাকলো এখানকার মধ্যেই বলতেছি, এই লাইনটা একটু খেয়াল করবা। স্নায়ুকোষ, স্নায়ুকোষের গঠন ও কাজের একক হচ্ছে, বা স্নায়ুকোষটাই মূলত নিউরন, স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক নিউরন। আমি গতদিন পড়াইছি, গ্লোরিয়াসের যারা আছো তারা জানবা, মাস্টার মাইন্ডে এতটুকু এখনো যায় নাই। তাহলে দেখো যে আমাদের নিউরনের বিভাজন নাই, ভালো করে বুঝিও। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমাদের ব্রেন ক্যান্সার কেমনে হয়? তো যারা ক্যান্সার সম্পর্কে আইডিয়া রাখো না তাদের উদ্দেশ্যে বলি যে টিউমার হচ্ছে একটা অনিয়ন্ত্রিত, মানে নিয়ন্ত্রণ মেনে না, নিয়ন্ত্রণ ছাড়া হঠাৎ করে দেখবা দেহের কোথাও কোষপুঞ্জ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার নিজের হাতের মধ্যে একটা আছে, এটা চর্বির টিউমার, আমার নিজের হাতের মধ্যে আছে, এখানে একটা, এই জায়গার মধ্যে আমি এখন আঙ্গুল যেখানে দিয়েছি এখানে একটা চর্বির টিউমার আছে, আরো কয়েকটা আছে। তো এই যে অনিয়ন্ত্রিতভাবে কোষের বিভাজন, তো এটার ফলে কি হয়, টিউমার সৃষ্টি হয়, এবং টিউমারে যদি কোনো ক্ষত বা কোনো কিছু হয়, পচন হয়, তখন সেখান থেকে আস্তে আস্তে ক্যান্সার তৈরি হয়। কথা হচ্ছে নিউরনের তো বিভাজনই হয় না, তাহলে আমাদের ব্রেন ক্যান্সারটা কেমনে হয় ভালো করে বুঝো। কথা হচ্ছে, একটু আগে লিখে দিলাম যে পুরো মস্তিষ্কের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে প্রায় 100 বিলিয়ন, 1000 কোটি নিউরন আছে। তো 1000 কোটি নিউরন যদি এমনি এমনি থাকে, তাহলে বেসিক্যালি দেখো যেগুলো তো ঝরে ঝরে পড়ার কথা, তার নিশ্চিত এই 1000 কোটি নিউরনগুলোকে আঠার মতো কোনো উপাদান কি করে রাখছে, একসাথে জড়িয়ে রেখেছে, পেঁচিয়ে রেখেছে। তো কোথাও কিন্তু বলা হয় নাই সে আঠালো কোষটা বিভাজিত হয় না, নিউরন বিভাজিত হয় না, কথাটা সত্যি। কিন্তু নিউরনের মাঝে কতগুলো গ্লিয়াল কোষ, বা এগুলোকে নিউরিগ্লিয়া বলতে পারি আমরা, নিউরোগ্লিয়া, এই গ্লিয়াল কোষগুলো অবস্থান করে। এই গ্লিয়াল কোষগুলোর বিভাজনের কারণেই কিন্তু আসলে মূলত আমাদের ব্রেন ক্যান্সারটা হয়ে থাকে। তাহলে নিউরনের বিভাজন হয় না বলে যে ব্রেন ক্যান্সার হবে না এরকম না, ওই নিউরনের মাঝে অবস্থিত যে আঠালো কোষগুলো আছে তাদের বিভাজনের কারণেই কিন্তু ব্রেন ক্যান্সার হয়। তাহলে কেউ জানে তোমাদেরকে এই সকল প্রশ্নতে আটকাইতে না পারে, একটু ভালো করে মনোযোগ দিবা। এবার আসো পরবর্তী পয়েন্টে যাই। এবার আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। পরবর্তী টপিক হচ্ছে কোষ বিভাজন কয় প্রকার। তাহলে দেখো, সেল ডিভিশন, সেল ডিভিশনকে আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করব কি দেখো, একটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে হচ্ছে মাইটোসিস, এবং সর্বশেষ হচ্ছে মায়োসিস বা মিওসিস। একটু কিওয়ার্ডস বোঝার চেষ্টা করো, 9এররা খুব সতর্ক করে করো, একটু মনোযোগ দাও, ভালো মতো সবগুলো হয়ে যাবে। বায়োলজির মধ্যে দেখবা তোমরা যখন রেজাল্টে কোনো কিছুতে পরীক্ষাতে অংশগ্রহণ না করো, তখন তোমাদের রেজাল্টে কিন্তু ফেল না লেখা থেকে এ লেখা থাকে। তো বায়োলজির মধ্যে এ বা মানে হচ্ছে অ্যাবসেন্ট, অনুপস্থিত মানে কি, তুমি নাই, তাহলে নাই, মানে নাই। মাইটোস মানে হচ্ছে তন্তু বা সুতা, তো কেমন সুতা সেটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। প্রশ্ন করতে পারো, স্যার স্পিন্ডল তন্তুটা কেমন? ধরো যে এরকম কতগুলো তন্তু বা সুতা তৈরি হয়, এগুলোকে বলা হয় মূলত স্পিন্ডল তন্তু।
এবং এগুলো গঠনে কাজ করে হচ্ছে সেন্ট্রিওল। আর সিস মানে একটু আগে বলেছি বায়োলজির মধ্যে কোনো শব্দের শেষে সন বা সিস থাকলে এটাকে আমরা কি বলি? প্রক্রিয়া। দেখো তো অ্যামাইটোসিসের সংজ্ঞা হলো কিনা? যে বিভাজন প্রক্রিয়াতে কোনো স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না। যে বিভাজন প্রক্রিয়াতে কোনো স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে অ্যামাইটোসিস বলে। যে বিভাজন প্রক্রিয়াতে কোনো স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না তাকে অ্যামাইটোসিস বলে। এটা সংক্ষেপে, মানে আমার জানা নাই, আমি মানে অর্থ বুঝে অ্যান্সার করে দিলাম, নাম্বার কাটার কারোর সাহস নাই। তাহলে তোমরা নিজেরাই বলো মাইটোসিস, তাহলে যে বিভাজনে কি হয় বলো? স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। যে বিভাজনে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় তাকে মাইটোসিস বলে। আর মায়োসিস, মায়োসিসটাকে, মায়োস শব্দের অর্থ হ্রাস, তো যে বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, অর্ধেক হয়ে যায়, হ্রাস পাওয়া মানে কি বলো? কমে যাওয়া। এই জন্য মিওসিস বা মায়োসিসকে বলে হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন। তাহলে কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমি তোমাদেরকে এখানে 3টা সম্পর্কে একটু একটু ধারণা দিচ্ছি। দেখো অ্যামাইটোসিসে কি হয়, এটা হচ্ছে একটা কোষ, এই কোষটা সরাসরি বিভাজিত হয়ে দুটি কোষে পরিণত হয়, এটা হচ্ছে অ্যামাইটোসিস। মাইটোসিসেও এটা একটা কোষ, তবে এর ক্ষেত্রে যেটা ঘটে, প্রথমে 5টা ধাপে এই কোষটার নিউক্লিয়াসটার বিভাজন হয়। মানে 5টা ধাপে, ধরো কোষ এরকমই থাকছে, এরকমই থাকতেছে, এরকমই থাকতেছে, এরকমই থাকতেছে, এদের মধ্যে কিছু পরিবর্তনে সর্বশেষে যে 2টা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং এর পরের ধাপে যে আবার এইটার মাঝখানে কোষ প্লেট বা খাঁজ তৈরি হয়ে সেখান থেকে 2টা কোষ তৈরি হচ্ছে। তাহলে এখানেও 1টা থেকে 2টা কোষ কোনো জটিলতা ছাড়া, এখানে 1টা থেকে 2টা কোষ তবে অনেকগুলো জটিলতার মাধ্যমে। আর মিওসিসে কি হয়, ধরে নাও 46টা, আমাদের ক্রোমোজোম 46, এই 46টা ক্রোমোজোমের একটা কোষ, এটা প্রথমে বিভাজিত হয়ে অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ হবে। মানে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এই জন্য এটাকে হ্রাসমূলক বলে। এবং পরবর্তীতে এটা কিন্তু আবার মাইটোসিসের মতো করে বিভাজন হবে, মানে এটা আবার 23-23। তাহলে মূলত মিওসিসে কি হয় দেখো, 1টা থেকে 4টা কোষ তৈরি হয়, 1টা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। এক্ষেত্রে মনে রাখবা, আমরা এগুলো সবগুলোকে বলি মাদার সেল। এটা একটা মাদার সেল, এটা একটা মাদার সেল, এটা একটা মাদার সেল, মাতৃকোষ। আর যেগুলো তৈরি হচ্ছে, এই যে এই 2টা তৈরি হলো, এগুলোকে আমরা বলবো ডটার সেল, বা বাংলাতে লিখলে অপত্য কোষ। অপত্য মানে শিশু। তো এই প্রশ্নটা করেও তোমাদেরকে অনেকে আটকাতে চাই যে মাদার সেল বুঝলাম, তো মাদার সেল থেকে সবসময় ডটার সেল কেন তৈরি হবে? মা থেকে তো ছেলে সন্তানও হয়, মা থেকে কেন সবসময় মেয়ে ডটার সেল হচ্ছে? কারণ দেখো, যদি মাদার সেল থেকে আমি বলতাম সন সেল, ছেলে কোষ, সন, তাহলে কিন্তু এই সন ছেলে, বলতো ছেলের পেটের মধ্যে কি আবার বাচ্চা হবে? ছেলের পেটের মধ্যে আর বাচ্চা হবে? তাহলে এই কোষটাকে আর বিভাজন করতে পারবে না। বাচ্চা যেহেতু মায়ের পেটের মধ্যে হয়, তাহলে এটাকে আমি মেয়ে বলছি কেন? কারণ এই মেয়ে, এই ডটার কন্যা, সে আবার পরবর্তীতে মায়ে পরিণত হবে, তার মানে এই কোষটা পরবর্তীতে আবার মাদার সেলে পরিণত হবে। এই জন্য মনে রাখবা যে মাদার সেল থেকে সবসময় ডটার সেল তৈরি হয়, মাদার সেল থেকে সবসময় ডটার সেল তৈরি হয়। একটু কমেন্ট করো কথাগুলো বুঝলা কিনা, সবাই একটু কমেন্ট করো কথাগুলো বুঝলা কিনা, আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো এই সুযোগে। আর যাদের লেখা বাকি আছে লিখে নিবা। লেখার মুড না থাকলে কোনো সমস্যা নাই, ক্লাসটা থাকবে যতদিন ফেসবুক ডিলিট না করে, তাহলে মোটামুটি মাসখানেক ক্লাসটা থাকবে, কিন্তু অতদিনের জন্য ওয়েট করবে না। তুমি যদি ওয়েট করো যে আছে তো ক্লাস, দেখবে কিছুদিন পর হয়তো বা ডিলিট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তুমি তখন অন্যদের সাথে পিছাই পড়বা। আজকের ক্লাস আজকে করে ফেলবা, আগামীকালকের ক্লাস আগামীকালকে করবা। আমি আগামী বুধবারের আগে দেখি তোমাদেরকে কোষ বিভাজনটা শেষ করতে পারি কিনা। ওয়ালাইকুম আসসালাম। এবং তোমাদেরকে এক্ষেত্রে একটা কন্টেস্ট আমি দিব, এখনই বলে রাখছি, মোটামুটি তো পড়াইলাম কিছুক্ষণ। সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়ের নোটটা করে আমার গ্রুপে, বায়োলজি প্রফেসর গ্রুপে পোস্ট করবা। তোমার নাম লিখে দিবা, স্কুলের নাম লিখে দিবা। তুমি তোমার স্কুলকে কিন্তু কি করতে পারো, সবার কাছে, বাংলাদেশের সবার কাছে পরিচিত করতে পারো। তো এটার জন্য একটা মাধ্যম দরকার।
এবং আমি বলতেছি যে তোমাদের যার নোটটা সবচেয়ে সুন্দর হবে, এবং সুন্দর বলতে কি দেখো, সুন্দর হলে অন্যান্য শহরের স্টুডেন্ট গুলো দেখবা তোমাদের নোটটাতে লাইক দিচ্ছে, তোমাদের বন্ধু বান্ধবরা লাইক দিবে। তো সেই লাইকের ভিত্তিতে যারটা সবচেয়ে ভালো হবে সে 200 টাকা রিচার্জ, অথবা আমি তো ওখানে যাবই, আমার থেকে প্রাইজ মানি পাবা, এবং সেকেন্ড যে হবে সে 100 টাকা, থার্ড যে হবে সে 50 টাকা। টাকাটা আমার কাছে মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে তোমাদের এই নোটটা করার প্রতি আগ্রহ তৈরি। তুমি টার্গেট নিয়ে নিবে এই নোটটা আমার সেরা হবে বাংলাদেশের মধ্যে, 9-10 উভয়ের জন্য একই বিষয়। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে স্যার। না, আমি তো এই জন্যই দিয়েছিলাম যে তোমরা অনলাইনে ক্লাসগুলো বুঝতে পারো কিনা সঠিকভাবে, আর আমিও রিল্যাক্সে ক্লাস নিতে পারি। হ্যাঁ, আর আমি নিচে লুঙ্গি পরে আছি কিনা এটা কিন্তু তোমরা জানো না, আমি প্যান্ট পরে আছি না লুঙ্গি পরে আছি, কাজেই ওইদিকে উপরে ফ্যানটা দিই নাই, সব শব্দের জন্য পাশ থেকে একটা টেবিল ফ্যান চালাই দিছি, আল্লাহর মতো ঠিক আছে। এবং ইচ্ছা ছিল যে আইফোনটাতেও আরেকটা, কিন্তু আইফোনের ওই যে মাইকটা, এই মাইকটা আইফোনে সাপোর্ট করে না, তো এই কারণে আইফোন হলে দুইটাতে, একটাতে হচ্ছে তোমাদের লাইভ দিতাম আর একটাতে রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিতাম। এখন এটাই ইউটিউবে দিতে হবে, অথবা আপাতত থাকুক এখানে। ঠিক আছে, আমরা আরেকটু পড়বো আজকে, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। আজকে আমরা আরেকটু পড়বো, ধরো লাস্ট টপিক পড়বো আজকে, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। আজকে সর্বশেষ টপিক হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এই অধ্যায়ের আগামী কালকের ক্লাসটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষাতে আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ, অ্যামাইটোসিস। আচ্ছা, অ্যামাইটোসিসের আমরা শুরুতে আগে কি দিয়ে ফেলি বলো? অ্যামাইটোসিসের আমি শুরুতেই তোমাদেরকে আগে সংজ্ঞাটা দিয়ে ফেলতে চাচ্ছি। তো সংজ্ঞার আগে তোমরা জানো যে আমি একটা প্যাটার্নে পড়াই, তো অ্যামাইটোসিসের প্রথমে তোমরা সবাই জেনে রাখো যে এর অন্য নামটা কি, অ্যামাইটোসিসের অপর নাম কি। অ্যামাইটোসিসের অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন। তোমাদের বই অ্যামাইটোসিস নিয়ে এত কিছু বলা নাই, ধরতে গেলে একদমই বলা নাই। প্রত্যক্ষ কোষ বিভাজন। স্যার প্রত্যক্ষ মানে কি জানো? যেটা তুমি নিজে দেখতেছো, একদম সচক্ষে দেখতেছো। তার মানে অ্যামাইটোসিসের সময় এতই কম লাগে, তুমি অনুবীক্ষণ যন্ত্রে একটা ব্যাকটেরিয়ার কোষ বিভাজন দেখতেছো, মনে করো তুমি নিজেই বুঝতে পারলা, ও আচ্ছা এই যে একটা থেকে দুইটা হয়ে গেল, খুব অল্প সময় হয়ে যায়। কিন্তু মাইটোসিসে তোমার প্রায় 24 ঘন্টা সময় লাগে। এখন তুমি বলো, আমি পলক না ফেলে একা একা 24 ঘন্টা তাকাই থাকতে পারবো? এই জন্য মাইটোসিসের অপর নাম হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন, পরোক্ষ। আর মিওসিস মানে তো লিখে দিয়েছি, হ্রাসমূলক কোষ বিভাজন। আচ্ছা, তাহলে আসো যে এটার অপর নাম হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এছাড়াও কেউ কেউ এটাকে দ্বিবিভাজনও বলে থাকে, এটাকে কেউ কেউ দ্বিবিভাজন বলে থাকে, দ্বিভাজন বা দ্বিবিভাজন। দেখো তোমরা 8 নাম্বার পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের, সেখানে মনেরা রাজ্যের মধ্যে, মনেরা একটা রাজ্য আছে, সেখানে দেখো দ্বিবিভাজন শব্দটা আছে। তা আমি তোমাদেরকে প্রথম আগে ক্লিয়ার করি যে অ্যামাইটোসিস আর দ্বিবিভাজন হায়ার লেভেলের বই পড়লে দুইটা একই বিষয় নয়, আবার একই বিষয়, কাছাকাছি। কেন নয়, কেন কাছাকাছি একটু বুঝে নাও। দেখো অ্যামাইটোসিসে কি হয়, এটা একটা মাদার সেল, মাতৃকোষ। এই কোষটা প্রথমে একটু লম্বালম্বি হয়, এবং এই কোষের সাথে যে নিউক্লিয়াসটা আছে, যে নিউক্লিয়াসটা, এটাও লম্বালম্বি ভাবে দুই পাশে চলে আসে। 3 নাম্বার ধাপে যে কি হয় দেখো, এই কোষটার মধ্যে যে নিউক্লিয়াস লম্বালম্বি ভাবে আছে দুই পাশে, এর এই দুই পাশ একটু ভাঁজ হয়ে যায়, এরকম ভাঁজ হয়ে যায়, ঠিক আছে, গর্তের মতো তৈরি হলো। এবং নাম্বার 4 হচ্ছে যে ভাঁজটা পরিপূর্ণ হয়ে এটা একটা নতুন কোষ তৈরি হলো, এটা আর একটা নতুন কোষ তৈরি হলো। এটাই হচ্ছে অ্যামাইটোসিস। তাহলে এখানে কিন্তু কোনো স্পিন্ডল তন্তু বা কোনো কিছু তৈরি হয় নাই, বুঝতে পারছো? খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। তাহলে স্যার দ্বিবিভাজনকে আপনি কেন বলছেন যে সেম নয়? দেখো ভালো করে বুঝবা, এটা সচরাচর এটা অন্যরা বলবে না। বেসিক্যালি দ্বিবিভাজন কার মধ্যে হয়? দ্বিবিভাজন হয় ব্যাকটেরিয়ার মধ্যে। তোমাদের বই আলোকে যদি আমি বলি ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে ধরো এটা একটা ব্যাকটেরিয়া। তো প্রথম কথা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে তো নিউক্লিয়াস নাই, ব্যাকটেরিয়া কিন্তু নিউক্লিয়াস নাই, সুগঠিত নিউক্লিয়াস নেই বা প্রকৃত নিউক্লিয়াস নেই। তার মধ্যে শুধু কি আছে জানো? তার মধ্যে আছে হচ্ছে এই ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে, এইটা আছে। তাহলে এই ক্রোমাটিন তন্তুটা পরের ধাপে যে ব্যাকটেরিয়া আরো লম্বা হয়, এবং ক্রোমাটিন তন্তু তার দুই পাশের কোষ ঝিল্লির মধ্যে এরকম করে লেগে যায়। এই দুই পাশের কোষ ঝিল্লিতে ক্রোমাটিন তন্তুটা লেগে গেল। এবার 3 নাম্বার ধাপে যে সেম আগের মতোই বিষয়। 3 নাম্বার ধাপে যে মনে করো যে দুই পাশে তো আগে থেকে লেগেছিল, ওটা থাকলো, এই দুই পাশ থেকে খাঁজের তৈরি হবে।
এবং লাস্টে যে খাঁজটা একত্রিত হয়ে আবার নতুন দুইটা ব্যাকটেরিয়া তৈরি হবে। খাঁজটা একত্রিত হয়ে মনে করো এই নতুন দুইটা ব্যাকটেরিয়া তৈরি হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে অ্যামাইটোসিসটা মূলত নিউক্লিয়াসেরই বিভাজন, আর দ্বি বিভাজনটা মূলত হচ্ছে ক্রোমাটিন তন্তুর বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর দ্বি বিভাজন হচ্ছে ক্রোমাটিন তন্তু। তোমরা জানো একটা নিউক্লিয়াসের মধ্যে 4টা উপাদান আছে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। এখানে বেসিক্যালি এই ক্রোমাটিন তন্তুরই বিভাজনটা হচ্ছে। এই কারণে প্রসেসটা দেখো সেম টু সেম, একই রকম দেখতে, কিন্তু এখানে নিউক্লিয়াস, এখানে হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই জন্যই হায়ার লেভেলের বইগুলোর মধ্যে অ্যামাইটোসিস আর দ্বি বিভাজনকে একটু ব্যতিক্রম ভাবে করে রেখেছে। তাহলে এবার আমি তোমাদের জন্য সংজ্ঞাটা করে ফেলি, সংজ্ঞা লিখে দিই। আর মোটামুটি 5-7 মিনিট থাকলেই পড়া শেষ আজকের মতো। তাহলে আমরা এখন জানবো অ্যামাইটোসিস কাকে বলে। অ্যামাইটোসিসের সংজ্ঞাটা জেনে নাও তোমরা। অ্যামাইটোসিসের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম জটিল কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। তাকে অ্যামাইটোসিস বলে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম জটিল কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে বা অপত্য কোষে পরিণত হয়, তাকেই আমরা কি বলবো? তাকে অ্যামাইটোসিস বলে। আচ্ছা, তোমরা লিখতে থাকো। এরপরে দেখো, অ্যামাইটোসিস কি পৃথিবীর সকল কোষে হয়? না স্যার, হয় না। তাহলে মনে রাখবা, অ্যামাইটোসিস কোথায় ঘটে? অ্যামাইটোসিস ঘটে হচ্ছে বেতে। অ্যামাইটোসিস ঘটে কোথায় সংঘটিত হয়? কোন কোষে ঘটে? তো মনে রাখবা, অ্যামাইটোসিস সংঘটিত হয় BAY। তো বেতে বি দিয়ে কি মনে রাখবা? বি দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস ঘটে। আর একটা মনে রাখবা বি দিয়ে, যেটা হচ্ছে BGA। BGA মিন্স ব্লু গ্রিন অ্যালজি। বাংলাতে এটাকে বলে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, সংক্ষেপে BGA, শৈবাল। এই দিয়ে মনে রাখবা অ্যামিবাতে কিন্তু অ্যামাইটোসিস ঘটে, ঠিক আছে, অ্যামিবা। আর ওয়াই দিয়ে মনে রাখবা ইস্ট। তাহলে অ্যামাইটোসিস নিম্নের কোন কোষে অ্যামাইটোসিস ঘটে? এমন প্রশ্ন করলে আমার মনে হয় তোমরা বুঝতে পারবা অ্যামাইটোসিস কোথায় কোথায় ঘটে। আর অ্যান্ডোস্পার্ম এখনো বুঝবা না, তবে লিখে রাখতে পারো এ দিয়ে আরো একটা, অ্যান্ডোস্পার্মে অ্যামাইটোসিস ঘটে।
অ্যান্ডো মানে ভেতরের, স্পাম মানে হচ্ছে রেণু। এই হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে মোটামুটি কথাবার্তা। এবং অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সরল কোষ বিভাজন, এটা মনে রাখবা। অ্যামাইটোসিস হচ্ছে সবচেয়ে সরল কোষ বিভাজন। অ্যামাইটোসিস সবচেয়ে সরল কোষ বিভাজন। এখন তোমরা একটু কমেন্ট করে দাও এই সুযোগে, লাস্ট যারা তুলতেছো তুলে নাও, যে এইভাবে এই প্যাটার্নে ক্লাস নিলে তোমরা ক্লাসগুলো ধরতে পারবা কিনা। ক্লাসের লেকচার প্রয়োজন আমি ট্যাবে আলাদাভাবে নোট করে হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন করব তখন নিয়ে ফেলবো। আপাতত তোমরা বলো যে এভাবে ক্লাস নিলে ক্লাসগুলো বুঝতে পারবা কিনা। তোমাদের পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আগামীকালকেও সেম টাইমে ওই 8:30টার জায়গায় 5-10 মিনিটের দিক ওদিক হতে পারে, 8:30টা ধরে রাখো। আগামীকালকে আরেকটা হবে, আরেকটা আমরা দেখি রবিবার সোমবারে নিয়ে ফেলবো, মানে আগামী বুধবারের আগে আমরা কোষ বিভাজন শেষ করে ফেলবো। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।